আসলে কি আছে একটা ছাত্র রাজনীতির ঐতিহ্য? বাদ দেন। 52, 69, 71, 90, ভুলে যান। এসব কথা ভুলে যান। কারণ এইসব কথা বললে কারো আবার আচ্ছা 1/11-এর পর যখন এদেশের প্রতিটা মানুষ 1/11-এর সরকারকে হাঁটানোর জন্য দুর্বিষহ অবস্থায় পৌঁছে গেছিল, তখন এই দেশের মানুষ কার দিকে চেয়েছিল? ঢাকা ভার্সিটি? আমার তো তাই মনে পড়ে। এদেশের যখন কোনো কিছুই আর হওয়ার সম্ভাবনা নাই, সবাই যখন এই ধ্যানমগ্নে ব্যস্ত, তখন কে এগিয়ে এসেছিল? ছাত্র তো। মনে পড়ে? মনে পড়ে না, মনে হয় না। এই যে কোঠা আন্দোলন 18-তে একবার হলো, কে এগিয়ে এসেছিল? ছাত্র। তারপরে এই 24-এ না না, এসব কথা বলে লাভ নেই। এক ধরনের সুশীল আছে যারা সুবিধা মতো কথা বলে। এখানে ছাত্র রাজনীতির পক্ষে বা বিপক্ষে কিছু নাই। তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কথা বলে যাবে। এটাই কি খুব স্বাভাবিক না? এই সুশীলরা কারা? কিন্তু আমরা যারা নাগরিক, সুনাগরিক বলে দাবি করি, কথায় কথায় আমাদের আবেগ উতলে ওঠে। আসলে আমরা কি জানি? আমরা জানি হিরো আলমের মতো বর্তমান কন্টেন্ট, যে এখন আমার এইটাতে গা ভাসাতে হবে। এই কন্টেন্টের সাথে এখন কে জড়িত? সকল কিছু পেপার পত্রিকা, কিছু বুদ্ধিজীবী এটাকে সুরসুরি দিচ্ছে। অতএব আমাকে এই প্রতিযোগিতায় এদের সাথে থাকতে হবে। তাই আমরা কি বলবো? ছাত্র রাজনীতি এখনই নিষিদ্ধ করতে হবে। এদের কথা চিন্তা ভাবনা করলে আমার ফাহাম আব্দুস সালামের কথাটা মনে পড়ে। উনি জানি কি বলেছিল আমার মনে নাই, তবে কথাটা এরকম: কিংডম কতই না সস্তা ছিল, বা কাছাকাছি কিছু। আমি যেটা বলতেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট সরকার আসার পর তার মেন দাবি ছিল তার নিয়োগকর্তা ছাত্ররা। উনি দুইটা তার জাতীয় ভাষণে ছাত্র 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 বলেছেন, ছাত্রকে প্রায়োরিটি দিয়েছে। হোক, সমস্যা নেই, কারণ আমাদের কিছু আবেগী মানুষ আছে। তো ছাত্র ছাত্র তখন একটা রব উঠে গেছে, সমস্যা নেই। কিছু এদের ফেসবুকের পোস্ট দেখলে বুঝবেন এরা কখনো পোস্ট দেয় কোঠা মানি এক দফার পক্ষে নাই, কোঠা আন্দোলনে আসি, সরকার পতনে আন্দোলনে নাই। এরা পোস্ট দিবে, আবার ডিলিট করবে, আবার নতুন পোস্ট দিবে। এদের মিনিমাম, ম্যাক্সিমাম, মিডিয়াম ম্যাম কোনো ম্যামই নাই। এদের ম্যাম একটাই, যে ফেসবুক ম্যাম তার পাতায় এখন কোন শব্দটা, কোন পোস্টটা উজ্জীবিত করতেছে, এটার সাথে আমাকে গা ভাসাতে হবে। এর বাহিরে কোনো কিছু না। দ্যাটস ইট। আমার ইন্টেরিয়র গভর্নমেন্ট
ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন এদেশের ভার নিলেন তখন কি অবস্থায় ছিল এদেশটা? এক কথায় টোটালি ম্যাস্ট। তাকে কে সাপোর্ট দিয়েছেন? ছাত্র জনতা, বিভিন্ন দলের রাজনৈতিক দল। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাকে এমন কেউ তার বিরুদ্ধে অসহযোগিতা করার চেষ্টা করেনি। তাহলে অসহযোগিতা আসলো কোথায় থেকে? কোথায় থেকে এই অসহযোগিতা এসেছে? বিভিন্ন দাবি দেওয়া সামনে এসেছে। সেই দাবি দেওয়ার মেন ইস্যু কি? তারা নির্যাতিত। এই নির্যাতনের, এই দাবি দেওয়ার পিছনে কি কোনো ইঙ্গিত ছিল? অবশ্যই ছিল। কারণ এই অবস্থায় আপনারা 16 বছর 15 বছর কাটিয়ে দিতে পারেন, কিন্তু আর 2 দিনও সহ্য হয় না। এটা সিম্পল অ্যান্ড ক্লিয়ার। তো এটার পিছনে ইন্ধনদাতা কে? কারণ হাসিনা পালিয়ে গেছে। তার লোকজন তো আর ভাই পালাই নাই। তারা রাতারাতি দেশপ্রেমিক হয়ে যায় নাই। তাদের ভারত প্রেম আছে, তাই তারা বিভিন্নভাবেই আসবে। এখন যে কথাটা আমি মূল কথাটা বলতে চাই, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে একটি লাশ পড়া কি অনিবার্য ছিল? অনিবার্য কি? অবশ্যই ছিল। আমার তো মনে হয় ছিল। আমি 82 সাল হইতে দেখে আসছি, তাতে তো লাশ পড়া অনিবার্যই ছিল। আমার সরকার, আমার বর্তমান সরকার ছাত্রদের নিয়োগকৃত সরকার। এ সরকারের শপথ গ্রহণ করার পরপরই দেখলাম যে 2টা প্যারালাল সরকার প্রবাহিত হইতেছে। 2টা, অনেকে বলে 3টা, আমি 2টার কথা ধরলাম। 3টার কথা পরেই আসতেছে। যেখানে বলা হয় যে ছাত্রদের একটা সরকার, বর্তমানে যেটা মব জাস্টিসের রূপ নিয়েছে। এদের প্রতিনিধি কারা? সমন্বয়। এই সমন্বয় কি পুরা দেশব্যাপী অর্গানাইজড? না, অর্গানাইজড না, কোনোভাবেই অর্গানাইজড না। এই সমন্বয়কদের 2 জন দেখি একদিকে, আর বাকি যারা তারা বলে আমরা মাঠে আন্দোলন করেছি এক সময়, যারা এই আমাদের আন্দোলনকে, কোঠা আন্দোলনকে শেষ করে দিয়ে তারা ঘরে ফিরে গেছে, এরপর আর পাই নাই, তারপরে এক দফায় এসেছে, তখন তাদেরকে পাই নাই। এখন তারা দেশের বিভিন্ন জায়গায় সরকারি খরচে, সরকারি প্রোটেকশনে ঘুরে বেড়াচ্ছে। এদের সাথে আমাদের সমন্বয়কদের কোনো কথাও হয় না, এ সম্বন্ধে জানিও না। এটা আমাদের দায় দায়িত্ব না। এটা কে বলেছেন? এটা সমন্বয়ক সম্রাট বলেছেন, যিনি বারবার যখন এই কোঠা আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর এক দফা দাবির জন্য বিভিন্ন মিডিয়াতে যিনি এক দফা দাবিকে প্রচার করার জন্য বারবার অনুরোধ করেছেন যে আমরা সমন্বয়করা ছেড়ে যাইনি, এক দফা দাবিতে আসতে হবে। এই সম্রাট ইনি বারবার বলে এসেছেন। সে এখন বলতেছে যে এরা কারোর সাথে কথা বলে না, এরা এদের উদ্দেশ্য কি, দেশে দেশে ঘুরে, দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেছে, এটার সাথে আমাদের ম্যাক্সিমাম সমন্বয়কদের কোনো সমন্বয় নেই। আচ্ছা, এই সমন্বয়, এই 2 জন সমন্বয় কোথা থেকে আসলেন? এনারা মূলত ছিল ছাত্র লীগের নেতা, যারা কিছুদিন আগেও শেখ হাসিনাকে মা ডেকেছেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতে অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আন্দোলন চলা মধ্যেও এটা সম্রাট দাবি করেছেন তারা, এবং সম্রাট এটাও দাবি করেছেন যে এই সমন্বয়করা আমাদের আন্দোলনকে যেন ঢাকা ভার্সিটির মধ্যে থাকে, এটা কিছুতেই যেন এর বাইরে যায় না, এই জন্যই এদেরকে সমন্বয়ক হিসাবে পাঠানো হয়েছে। আচ্ছা, এই সমন্বয়করা
5ই আগস্টের পর ডক্টর ইউনূস সরকার আসার পর খুব হাইলাইট করা শুরু করলেন। যেখানেই যাই তাদের পিছনে ক্যামেরা, সেখানেই যায় তাদেরকে মিডিয়া কভারেজ। এমনকি আপনি কোনো উপদেষ্টার একটা মিডিয়া কভারেজ দেখবেন না। গভর্নমেন্ট আসার পর এই দুই সমন্বয়ক যে পরিমাণ মিডিয়া কভারেজ পেয়েছে, আমার তো মনে হয় প্রধান উপদেষ্টাও এত পায় নাই। কেন? কি কারণে? তাদের পোস্ট কি? আর কেউ কি ছিলেন না? আর কেউ কি আন্দোলন করেন নাই? তাহলে এই দুইজনার এত কভারেজ কেন? এটা কি একবারও চিন্তা করেছেন? কথিত আছে তারা নাকি ঢাকা ভার্সিটিতে একটা প্যারালাল সংসদ বসাইছেন, যেখানে কোন ডিসি, কোন এসপি, কোন ইঞ্জিনিয়ার কোথায় বদলি হবে, কোথায় নিয়োগ হবে, কার প্রমোশন হবে, কার ডিমোশন হবে, এইসব তদবির করে। এসব কথাবার্তা এসেছে, সত্য মিথ্যা জানি না, কিন্তু এসব কথাবার্তা তো এসেছে। সমন্বয়করা বলেছেন, অন টিভিতে বলেছেন, যারা আন্দোলন করেছেন তারা বলেছেন। আচ্ছা, এদের প্রাথমিক কথা কি ছিল? বিশ্ববিদ্যালয়ে কেউ কোনো রাজনৈতিক দলের ব্যানারে রাজনীতি করতে পারবেন না। যদি সে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে তাহলে তার নিজস্ব দলীয় ব্যানার থেকে পদত্যাগ করে সমন্বয়ক হয়ে রাজনীতি করতে হবে, বা পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে হবে। কেন? আপনি স্টুডেন্টরা যখন আন্দোলন করেছিলেন তখন আপনাদের দাবি কি ছিল? আমাদের পাশে এসে দাঁড়ান, জনতা, রাজনৈতিক দল আমাদের পাশে এসে দাঁড়ান। তখন আপনারা এই দাবি করেন নাই? তাহলে এই 1-1.5 মাসের ব্যবধানে আপনাদের মুখের এই বাণীটা কেন পাল্টে যায়? কার ইশারায় পাল্টে যায়? কি কারণে পাল্টে যায়? এই প্রশ্নটাই হলো মৌলিক। আপনারা এই কথা বললেন যে বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় ব্যানারের আন্ডারে রাজনীতি করা যাবে না, তাদেরকে সে পদ থেকে পদত্যাগ করে এসে রাজনীতি করতে হবে। কেন ভাই? কেন? তাহলে এটা যখন বললেন, এটা তো হওয়ার কথা না। এটা হওয়ার জন্য তাহলে কি দরকার? তাহলে বিশ্ববিদ্যালয়ের লাশ দরকার, তাই তো? বিশ্ববিদ্যালয়ে একটা লাশ পড়া জরুরি, অতি জরুরি। এ রাজনীতি আমরা দেখে আসছি। তাহলে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ থাকলে লাভ টাকার। আর এই লাশটা পড়লো কিভাবে? আপনি ছাত্রলীগ করতেন, আপনি বারবার বলেছেন, আপনি সমন্বয়ক, আপনি সার্জিৎ, আপনি আব্দুল্লাহ বারবার বলেছেন যে হাসিনা ফ্যাসিস্টের কোনো কিছুই কে আর মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে দেওয়া হবে না। তাহলে আপনি আব্দুল্লাহ, আপনি সার্জিৎ কেন স্বেচ্ছাসেবক লীগের নেতার বাসায় যেয়ে আপনারা খাওয়া দাওয়া করেন? কারণ ওটাই তো আপনার আস্থার জায়গা, তাই না? আপনি কাকে প্রমোট করতে চাচ্ছেন? সেখানে হলে কিভাবে ছাত্রলীগের সাবেক নেতারা হলে অবস্থান করে? কার এদেরকে কে মদত ঢুকিয়েছে? কার যোগানোর জন্যে, কার ইশারায় এরা এখানে ছিল? তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হলো, তাকে কে মেরেছে, কারা মেরেছে, তাদের সাবেক পরিচয় কি? আমি পরিচয় নিয়ে কনসাস। তারা বর্তমান সমন্বয় সহ সমন্বয় বিগত সরকারের ছাত্র ব্যানারের
তারা ক্যাডার, এরাই এই ছেলেটাকে হত্যা করেছে, কষ্ট দিয়ে দিয়ে বারবার হত্যা করেছে। আর এই হত্যার 24 ঘন্টা 48 ঘন্টা না যেতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি সার্জিদ, আপনি আব্দুল্লাহ, আপনাদেরকে আগে নিষিদ্ধ করা দরকার ছিল। ছাত্র রাজনীতি না, ছাত্র রাজনীতির নামে সবাইকে বিতাড়িত করে আপনারা যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতেছিলেন সেটাই আপনারা করেছেন। এটা কার ইশারায়? 1/11 যখন এ দেশটা নিকট অতীতে দুর্বিষহ হয়ে গিয়েছিল, সবাই এই জাতি চেয়েছিল, পত্রিকা খুলে দেখেন, এই জাতি চেয়েছিল ঢাকা ভার্সিটির, রাজশাহী ভার্সিটির, চিটাং ভার্সিটির, খুলনা ভার্সিটির ছাত্ররা কখন বাড়াবে, কখন এ দেশটাকে পরিত্রাণ দিবে চেয়েছিল। নিকট অতীতের অভিজ্ঞতা থেকে যারা মনে করতেছে এ ভার্সিটির অঙ্গনের এখন রাজনীতি বন্ধ করা প্রয়োজন, তাদের জন্য একটা লাশের দরকার ছিল। তারা কে, তাদের স্বার্থ কি, একটু কান পাতলি বোঝা যায়। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়, এসব কিসের ইঙ্গিত? কিসের ইঙ্গিত? প্রত্যেকটা রাজনৈতিক দল সহযোগিতা করার পরেও ইউনিট সরকারের বিরুদ্ধে একের পর এক দাবি দাওয়া নিয়ে উপস্থিত হয়, কখনো আনসার, কখনো এটা, কখনো ওইটা, কখনো ওইটা। কেন? কি কারণে? কি কারণে দুইটা মাত্র ছেলে ছাত্রের নাম করে প্রোটোকল পেয়ে পুরা বাংলাদেশ চষে বেড়ায়, তাদেরকে মিডিয়া এত কভারেজ দেয়? তাদের পরিচয় কি? আর কেউ ছিল না বাংলাদেশে? আর কেউ ছিল না? আর কেউ এই আন্দোলন করে নাই? কিন্তু তারা কেন? তাদেরকে থামান হয় না কেন? তাদের মুখে লাগাম দেওয়া হয় না কেন? তাদেরকে আটকানো হয় না কেন? কেন হয় না জানেন? তারা অনেক বড় কাজ করে দিয়েছে। এই ঢাকা ভার্সিটির বা বিভিন্ন ভার্সিটির রাজনীতি যে বন্ধ হবে সেটার একটা প্রথম পদক্ষেপ নিয়েছে। কারণ 1/11 যদি ভার্সিটি নামক স্থানগুলোতে রাজনীতি একবারে নিষিদ্ধ থাকতো তাহলে আরও অনেকটাই সাকসেস হতো। তারা গত 1/11 এটা বুঝেছিল, তাই এখন আর কোনো ফাঁক ফোকর রাখবে না, সেভাবেই চলবে। এইটুকু আগে বোঝার চেষ্টা করেন, তারপরে সুশীলরা কি বলবে না বলবে সেটা আমাদের ধর্তব্যর বিষয় না। আমাদের ধর্তব্যর বিষয় আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ রাজনীতি বোঝার চেষ্টা করি নিজের অবস্থান থেকে, কোনো দলীয় লেজুর ভিত্তি থেকে না। তখন স্রোতের মুখে পত্রিকা, পেপার, মিডিয়া, সুশীল এসব এরা একটা এজেন্ডা নিয়ে আসে, আপনার মাথাটা খাটিয়ে তখন পোস্টটা দেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। ভাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই না। আজকে যদি ইউনিট সরকার চায় ছাত্র রাজনীতির জায়গায় থাকবে, তাদেরকে কলুষিত করব না, তাহলে ছাত্র রাজনীতি কলুষিত হবে না। যদি হাসিনা চায় আমি ছাত্র রাজনীতি করাবো কিন্তু ছাত্র রাজনীতিকে কলুষিত করব না, ছাত্র রাজনীতি কোনো অবস্থায় কলুষিত হবে না, এটা ছাত্র রাজনীতির দোষ না। এটা ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, যে কোনো রাজনৈতিক দলের, ছাত্র সংগঠনের দোষ না। এটা দোষ ওই রাষ্ট্রের, ওই রাষ্ট্র ব্যবস্থার কোনো প্রধান চায় যে ছাত্র রাজনীতি ভালোভাবে চলবে কি ছাত্র রাজনীতি ভালোভাবে চলবে না, এটা তার দায়িত্ব।
তাদেরকে ইউজ করলে তারা ইউজ হবে, তাদেরকে ইউজ না করলে তারা ইউজ হবে না, কিন্তু ছাত্র রাজনীতি থাকতে হবে। যে কোনো ফর্মের মাধ্যমেই হোক ছাত্র রাজনীতি থাকতে হবে। ছাত্র রাজনীতিকে ব্যারিকেড দিয়ে না। একটা ভার্সিটির ছেলের বয়স 18 বছর, বাংলাদেশের সংবিধান তাকে পারমিট করে 18 বছরের পর সে রাজনীতি করতে পারবে। এটাই সত্য। আজকে ড্রাইভারদের রাজনীতি থাকবে, আজকে শ্রমিকদের রাজনীতি থাকবে, আজকে পেশাজীবীদের রাজনীতি থাকবে, আজকে সকল স্তরের মানুষের রাজনীতি থাকবে, কিন্তু ছাত্র রাজনীতি থাকবে না। হয় কোন জায়গায় রাজনীতি হয় না? ভার্সিটিকে আপনি ব্যারিকেড দিয়ে দিলেন কিসের জন্যে? শিক্ষার জন্যে। রাজনীতিও একটা শিক্ষা। রাজনীতি একজন মানুষের সবচেয়ে বড় শিক্ষা। আপনার সচিবালয়ে রাজনীতি চলে না, আপনার প্রধানমন্ত্রীর দপ্তরে রাজনীতি চলে না। ভেরি অনেস্টলি সেই, আপনার সেনাবাহিনীতে রাজনীতি চলে না, চলে তো না। আপনার পুলিশ বাহিনীতে রাজনীতি চলে তো না। ছাত্ররা কি দোষ করেছে ভাই? তাদের রাজনীতি থাকবে না? তাদের রাজনীতি অত্র অঞ্চলে আপনি বন্ধ করে দিবেন, এটা কিসের লক্ষণ? এটা ভাবাই আপনাদের কাছে। ধন্যবাদ।